আমার লাইফের স্টোরিটা শুনলে হয়তো বুঝতে পারবেন আপনার এই পৃথিবীর কাউকে খুব বেশি ট্রাস্ট করা উচিত না। খুব কাছের মানুষগুলো যখন বদলে যায় না, সহজে মেনে নেওয়া যায় না। কিন্তু প্রথম দিকে লাইফটা অনেক সিম্পল ছিল। ফ্রেন্ডস ছিল, কাছের মানুষজন ছিল, ফারিয়া ছিল। করে থাকার জন্য দেখা করতে আসছো? তুমি জানো না আমার ফ্যামিলি সম্পর্কে তো তুমি ভালো করেই জানো, তাই না? 2 দিন পর পর বিয়ের প্রপোজাল আসতেছে, আমি আর কত থামাইতে পারি? আমার তো একটু টাইম দিবা, তাই না? আর এমন না বসে আছি, প্যাশন যা ছিল সব বাদ দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছি, জব খুঁজতেছি। আর কি চাও? কিচ্ছু চাই না, পারলে ভালো একটা জব ম্যানেজ করো, আর না হলে এই রিলেশনশিপ ভাঙতে একটুও টাইম লাগবে। কয়টা বাজে? একটা। সন্ধ্যা হতে এখনো অনেক সময় বাকি, কিন্তু তখন আমার হাতে সময় ছিল খুব অল্প। ও প্রতিদিনই আমাকে বলতো একটা জবের জন্য ট্রাই করতে, তাও ভালো স্যালারি। 50-60 হাজারের নিচে তো ওর ফ্যামিলি সওদা করবে না। লাইফ কখন সবচেয়ে বেশি কমপ্লিকেটেড হয় জানেন? যখন আপনার চোখে হাজারটা স্বপ্ন, কিন্তু আপনি মিডল ক্লাস থেকে বিলং করেন। আর এটা একটা মিডল ক্লাস ছাড়া কেউ ফিল করতে পারবে না। তোমাকে রাতে কতবার কল দিছি আমি, কল পিক করো নাই কেন? আর এতগুলো যে মেসেজ দিছি, একটা মেসেজেরও রিপ্লাই করো নাই কেন? তুমি খালি তোমার দিকটাই দেখতেছো। তুমি ভালো করেই জানো আমি কেন রিপ্লাই করতে পারি। আমার সিচুয়েশনটাও তো একটু দেখো। ও, আমি আমার দিকটা দেখতেছি? প্লিজ কথাগুলোর এমনি তুমি টুইস্ট করো না। ওকে, করলাম না তো বলো আমাকে যে কি এমন মহৎ কাজ করতেছিলা যে আমার মেসেজে রিপ্লাই করতে পারো নাই? পারিয়া প্লিজ। হ্যাঁ বুঝছি, এবারও ইন্টারভিউতে কিছু হয় নাই তাই তো? জবটা হয়েই গেছিল, কিন্তু স্যালারি 12,000 টাকা। 12,000 টাকা? 12,000 টাকা দিয়ে কি হয়? আর মনে রাখো, একটা হ্যান্ডসাম স্যালারি মানে 50-60 হাজার টাকা, এমন না হলে কিন্তু আমার বাসা থেকে মানবে না। আচ্ছা, আমাদের নেক্সট কবে দেখা হবে? যদি জবটা পাও শুধুমাত্র তাহলেই দেখা করতে এসো, আদারওয়াইজ এটাই আমাদের শেষ দেখা। কিরে এতক্ষণ ধরে কি ভাবতেছস? তোর একটা কোশ্চেন করি। কর। মিডল ক্লাস লাইফটা এত কমপ্লিকেটেড কেন বলতো? এই কমপ্লিকেটেড লাইফের একটাই সলিউশন, টাকা। মানি ক্যানট বাই হ্যাপিনেস। শোন, তোর একটা কথা বলি, দিন শেষে টাকাই কাজে লাগে। আর আজকে না হয় কালকে টাকা তো তোরে কামাইতেই হবে। পকেটে নোট না থাকলে না কেউ পাশে থাকে না, এমনকি তোর কাছের মানুষটাও না। সবকিছুই বুঝলাম, কিন্তু আপনার এই অবস্থা কিভাবে হলো? এই অবস্থা বলতে ব্লাইন্ড। সেদিন ইন্টারভিউয়ের জন্যই যাচ্ছিলাম, মনের মধ্যে অনেক বড় একটা ভয় কাজ করতেছিল। কিন্তু ভয়টা ইন্টারভিউয়ের জন্য না, ফারিয়াকে হারানোর। কিন্তু হঠাৎ মনে হচ্ছিল এটাই আমার লাইফের শেষ দিন। চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে যাচ্ছিল। এরপর অনেক দিন ফারিয়ার সাথে দেখা হয়নি। কতদিন আমার সেন্স ছিল না আমার নিজেরও মনে নেই। আর যখন সেন্সে আসলাম তখন সব অন্ধকার। ভেবেছিলাম আমার এই অবস্থার কারণে হয়তো ফারিয়া একটু হলেও সিম্পাথি দেখাবে, কিন্তু আমি ভুল ছিলাম। নতুন করে ড্রামা করতেছো না? ব্লাইন্ড তুমি? অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার, ফ্রেন্ডের সাথে ট্যুর মেরে আসবা আর সেটা লুকানোর জন্য এখন তুমি নতুন করে ড্রামা ক্রিয়েট করতেছো। আমি কখনো ইমাজিনও করি নাই আমার এই সিচুয়েশনটা তোমাকে এইভাবে এক্সপ্লেইন করতে হবে। কি সিচুয়েশন? দেখি তোমার কি সিচুয়েশন দেখি। আমার গ্লাসটা দাও প্লিজ, আমার এই দুনিয়ার আলো আর সহ্য হয় না। এখন আর কিছু বলবা তুমি? এরপর থেকে সব কিছু চেঞ্জ হতে শুরু করলো, সিচুয়েশনস আর সাথে মানুষগুলো। ফারিয়া আর আগের মতো বিয়ের প্রেশারও দিত না। আমার ব্লাইন্ড হওয়ার সাথে সাথে ওর বাসায় বিয়ের প্রপোজাল আসাও বন্ধ হয়ে গেল। আপনার স্টোরিতে আমি কনফিউজড হয়ে যাচ্ছি। বাই দ্য ওয়ে, তারপর কি হলো? এভাবে অনেক দিনই কাটলো। আস্তে আস্তে মানুষ চিনতে শুরু করলাম। ফারিয়া তেমন একটা আগের মতো আর দেখা করতো না। একা একা সময় কাটাতাম, সারা রাত তাকিয়ে থাকতাম অন্ধকারের দিকে। তার কিছুদিন পর ফারিয়া দেখা করতে আসে। কি অবস্থা, কেমন আছো? তুমি বুঝলে কিভাবে আমি আসছি? তুমি আমাকে ইজিলি ভুলে যাইতে পারো, আমি পারি না। ভুললে এখানে তোমার সাথে দেখা করতে আসতাম না। আচ্ছা, তুমি এখন আমাকে এইভাবে ইগনোর কেন করো? আরে কই ইগনোর করি, বুঝো না বাসায় একটু কাজ থাকে তো এর জন্য আর কি, তেমন কিছু না। আচ্ছা তুমি একটু থাকো, আমি একটু ওই সামনে শপিং মলে যাবো, বুঝছো আমার একটা আইলাইনার কিনতে হবে। আমার সাথে যাও, আমিও যাই। তুমি বুঝোই তো এখন। ও আচ্ছা, হ্যাঁ সরি। আচ্ছা তুমি ওয়েট করো, আমি যাই। তুমি এখানে আসছো কেন? তুমি এখানে কেন? তোমার না বলছি ওর সাথে দেখা করবো না? তুমি কি আমার সাথে ডাবল গেম খেলতেছো? আমি তো চাইতেছি ওর পিছু ছাড়াতে, পারতেছি বলো? তোমার কিচ্ছু করতে হবে না, আমি সব সেট করে রাখছি। Just তুমি আমার কথাগুলো শোনো, আমাকে ফলো করো। আচ্ছা ওয়েট।
চলো। কোথায়? আরে অনেক বাজে, আর তোমাকে কিছু কথাও বলার ছিল ইম্পর্টেন্ট। চলো কি কথা? হাঁটতে হাঁটতে বলি। আচ্ছা আচ্ছা, আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি? এই তো এখানে একটা নতুন রাস্তা হয়েছে, ওইটা দিয়ে যাচ্ছি। আমাদের সাথে কি আর কেউ আছে? আরে না, আমাদের সাথে আর কে থাকবে? আমি স্মেল পাচ্ছি। আরে কি বলতেছো তুমি? চলো না, কেউ নাই আমাদের সাথে। তুমি কি আমাকে ট্রাস্ট করো না? তুমি নাকি ইম্পর্টেন্ট কথা বলবা বলছিলা, বলো না কি বলবা। পারিয়া, ইম্পর্টেন্ট কথা আমি বলতেছি তোরে। ফারিয়া আমার গার্লফ্রেন্ড, ওর আশেপাশে যাতে তোরা না দেখি। ট্রাস্ট মি ব্রাদার, আজকের পর থেকে আশেপাশে না, সব জায়গায় শুধু আমারই দেখবা। পারিয়া, আমি জানি তুমি এখানেই আসো। তুমি আমারে ভুলে গেলেও আমি তোমার স্মেল ভুলতে পারি নাই। বিশ্বাসঘাতকতা অলওয়েজ তাদের থেকেই আসে যাদের তুমি সবচেয়ে বেশি ট্রাস্ট করো। আজকের পর থেকে তোমরা কেউ আমারে ভুলতে পারবা না। ওরা কেউ আপনাকে ভুলতে পারবে না কেন? সিক্রেট, বাই দ্য ওয়ে, আমার এখন উঠতে হবে। আপনার জন্য আমার কাছে একটা গিফট আছে। কি গিফট? এটা আমার নিজের বানানো পারফিউম। এটা শুধু তাদের কাছেই থাকে যাদের আমার স্টোরিটা জানা থাকে। আপনি হয়তো আমাকে চেনেন না, বাট ট্রাস্ট মি, আজকের পর থেকে আপনি আমাকে ভুলতে পারবেন না। আজব তো, আমি এখন এই পারফিউম দিয়ে কি করব? ইঁদুর ফাঁদে পা দিছে। আমার চোখ, আমি কিচ্ছু দেখতে পারতেছি না। আমি তো কারো কোনো ক্ষতি করিনি। আমার সাথে কেন মনে হলো? ওর সাথে কেন এমন হইল? তুমি কি সত্যি কারো কোনো ক্ষতি করো নাই? কেটে পড় তুর্য, তোর কোনো দোষ নাই। এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট। আমার বাবা ছিলেন ম্যাজিশিয়ান, তার থেকেই আমি জানি পারফিউম দিয়ে কত কিছু করা সম্ভব। কিন্তু আমার বাবা সবসময় বলতো, তোর পারফিউম ততদিন কাজ করবে না যতদিন তুই তোর পাওয়ার ইউজ করার কোনো কারণ খুঁজে না পাবি। আর সেদিন তুই পেয়ে যাবি, ওকে আর কেউ আটকাতে পারবে না। এখন দেখো বাবা, তোমার ছেলেকে আজকে কেউই আটকাইতে পারে নাই। এই দুনিয়ার মানুষগুলার ইমোশনস অনেক সস্তা। অন্ধ আমি, বন্ধ চোখে আমি দেখাই রাস্তা। বস্তা পচা ক্যারেক্টারগুলো আমারে বারবার দেয় রিমাইন্ড, আমার চোখে অন্ধকার, তাই আমি ব্লাইন্ড।